এই লাইটগুলোর মধ্যে কাচের ভিতরে সেটআপ দেওয়া থাকে। এই সেটআপ গুলো হচ্ছে কিন্তু সবই জারণ বিজারণ অর্ধকোষের। দৈনন্দিন মানে এই আধুনিক বিশ্বে জারণ বিজারণ অর্ধকোষ সবচেয়ে বেশি ব্যবহার হয়, কারণ ওইখানে কোনো ক্ষয় চায় না। তারা ক্ষয় হইলেই তো সমস্যা, তাই না? ওরা ক্ষয় চায় না। ওরা অ্যানোডেও নেওয়া জারণ বিজারণ কোষ, ক্যাথোডেও নেওয়া জারণ বিজারণ কোষ, দুইটাই নিতে পারে একসাথে। আবার বর্তমান বিশ্বে নতুন করে ব্যবহার হচ্ছে এরকম অ্যামালগাম অর্ধকোষ। সেটা হচ্ছে, দেখো, তোমাকে যে কাজটা করতে হবে, তুমি সোডিয়াম ধাতুকে মার্কারির সাথে আগেই সংকর বানায় নিবা। তাহলে সোডিয়াম ধাতুর উপরে যখন মার্কারির একটা প্রলেপ পড়ে গেল, আমি যদি চিত্র আকারে দেখাই, এইটা তোমার সোডিয়াম ধাতু। কিন্তু সোডিয়াম ধাতু তো আর এমনি রাখা যায় না। তুমি কি করলা, কালো মার্কারি এনে লিকুইড মার্কারি একটা ব্রাশ দিয়ে দিয়ে এটা গায়ের মধ্যে লাগাই দিলা, সাইড দিয়ে লাগায় একটু কিছুক্ষণ যদি তুমি 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিজে রাখা দাও, সুন্দর করে আঠার মতো জমাট বেঁধে যাবে। তাহলে কি লাভ হইলো? আসলে মার্কারিও তো ইলেকট্রন পরিবহন করতে পারে, মার্কারির গায়ের ভিতর দিয়ে ইলেকট্রন তো চলে যাবে, সমস্যা নেই। মার্কারি আলটিমেটলি সোডিয়ামকে আমি ব্যবহার করলাম কিন্তু ইনডাইরেক্টলি। তাহলে অ্যামালগাম অর্ধকোষ কখন ব্যবহার করা লাগতে পারে? লিথিয়াম, সোডিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম এদের ক্ষেত্রে। কারণ এরাই একমাত্র যারা পানি পাইলেই হইলো, জলীয় বাষ্প, অক্সিজেন, পানি যাই পায় আগুন ধরায় ফেলে। আমরা যে মোবাইলে ইউজ করতেছি এটা কি? লিথিয়াম আয়ন ব্যাটারি। ওখানেও লিথিয়ামটা উপরে একটা কোটিং দিয়ে দিছে, বাহির থেকে কি করছে, একটা যৌগ দিয়ে কোটিং করে দিছে। তো তুমি মার্কারি দিয়ে কোটিং করতে পারো কিংবা যে কোনো জৈব যৌগ দিয়েও কোটিং করতে পারো। এটা আমরা ব্যাটারি পড়ার সময় হয়তো আবার বিস্তারিত দেখবো। আপাতত তাহলে দেখো, এরপরে তুমি ভেতরে যদি সোডিয়ামের একটা লবণ নিয়ে নাও, তাহলে ভেতর থেকে সোডিয়াম আস্তে আস্তে বাইর হয়ে হয়ে আয়নিত হবে এবং ইলেকট্রনটা ট্রান্সফার হয়ে ভোল্টামিটার পর্যন্ত চলে যাবে বা বিভব পার্থক্য তৈরি হবে। আমার উদ্দেশ্য কিন্তু সফল, ঠিক আছে? আমার উদ্দেশ্যটা সফল। তাহলে সোডিয়াম অ্যামালগাম হাইফেন মানে অবলিক সাইন সোডিয়াম প্লাস, এটাকে বলা হয় হচ্ছে, বা সিজিয়াম অ্যামালগাম অবলিক সাইন সিজিয়াম প্লাস, এগুলোকে বলা হয় ধাতুর অ্যামালগাম অর্ধকোষ। এগুলোকে কি বলে? ধাতুর এমসিকিউ তো পারবা না, আসলে দেখলে তো বোঝা যাবা যে ধাতুর অ্যামালগাম অর্ধকোষ, ঠিক আছে? ওকে, আবারও বলতেছি, এই হচ্ছে সোডিয়াম ধাতু। সোডিয়াম ধাতুর গায়ের উপর দিয়ে আমি মার্কারির প্রলেপ লাগাই দিলাম। এটা কি পুরোপুরি সলিড একটা সাবস্টেন্স, তাই না? পুরোপুরি মানে লিকুইড মার্কারি, লিকুইড তো আর পুরোপুরি একেবারে গলিত লিকুইড না, জেলির মতো থকথকে। সোডিয়ামের গায়ে লাগাই দিলাম, ও তো আর আয়নিত না, ঠিক আছে না? আচ্ছা, গায়ে লাগিয়ে দিয়ে এখানে আমি সোডিয়াম প্লাসের দ্রবণ ব্যবহার করলাম। ওই যে ভেতর থেকে যে সোডিয়াম গুলো আছে না, এই নীল বডি থেকে ইলেকট্রন এখানে রাইখা রাইখা এখানে চলে আসবে, সোডিয়াম প্লাস আকারে চলে আসবে, ঠিক আছে? এজন্য আমরা এটাকে প্রকাশ কিভাবে করি? সোডিয়াম মার্কারি, অর্থাৎ আমি সোডিয়াম ধাতুটাকে, এটা তো পুরোপুরি সোডিয়াম মার্কারি যখন সংকর করে ফেললা, তখন দুইটা মিশ্রণ মিলে কি লেখা, এটা সলিড লেখা যায়, তাই না? সোডিয়াম এর উপরে মার্কারি, দুইটা যে মিশায় ফেললাম, মিশায় কি বানা দিলাম, এটাকে সংকর ধাতুতে পরিণত করলাম, ঠিক আছে? জোড়া লাগাই দিলাম। ওয়েল্ডিং এর দোকানে দেখো না, বাহির থেকে টিনের উপরেও তো লোহার আস্তরণ বসায় দেয়, মরিচাররা দূর করে দেয় না? টিনের মধ্যে মরিচা পড়ছে, বাহির থেকে ওয়েল্ডিং করে, কি করে, ওই লোহা স্পার্ক করতে 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 লোহাটা উপরে জোড়া লাগাই দেয়, এরকম জোড়া লাগাই দিছি আমরা। এরপরে এটাকে সোডিয়ামের আয়নে ডুবাই দিছি। তোমাকে খালি এখান থেকে খালি দেখা চিনতে হবে নিচের কোনটি অ্যামালগাম অর্ধকোষ, নিচের কোনটি অ্যামালগাম অর্ধকোষ, দেখে যেন চিনে ফেলবা, ঠিক আছে? অ্যামালগাম আছে মানে আমার সংকর আছে। ওকে, আচ্ছা, এবার আমরা কিছু অঙ্ক করতে পারি, ঠিক আছে? অঙ্ক এখানে টোটাল 3টা টাইপের অঙ্ক আছে। মানে থিওরি আছে আরো কিছু, আমরা থিওরি আজকে সবগুলো পড়তে পারবো না, কারণ আরো কনসেপ্ট জানা লাগবে। আজকে যতটুকু কনসেপ্ট পড়ছি তা দিয়ে 2টা অঙ্ক এখন করে ফেলবো আমরা, ঠিক আছে? আচ্ছা, ওকে। আর আচ্ছা, লাস্ট অঙ্কে যাওয়ার আগে লাস্ট একটা কথা বলি। এই একটা কোষ, এই একটা কোষ, এইখানের মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট আছে, এখানের মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট আছে। বাহির থেকে একটা কপারের টুকরা এটার মধ্যে ডুবাই দিলা, বাহির থেকে একটা
আয়রন ধাতুর টুকরা এটার মধ্যে ডুবাই দিলা, কিছুক্ষণ পর দেখা গেল কপারটা গলে গেছে, এখানে আয়রনটা গলে নাই। কোন প্রসেসটা স্বতঃস্ফূর্ত আর কোনটা না? স্বতঃস্ফূর্ত শব্দটা বুঝো কিনা এটাই বোঝা যাবে খালি। কোন প্রসেসটা স্বতঃস্ফূর্ত আর কোনটা না? কপারেরটা স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত শব্দটা কি জানো? নিজে নিজে রিয়াকশন করা। স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে সেটআপটা ইজ পারফেক্ট সেটআপ। পারফেক্ট সেটআপ মিন্স ম্যাগনেসিয়াম সালফেটের দ্রবণের যে বিভব আছে বা অভিস্রবণ চাপ আছে সেটা এতটা দুর্বল যে কপার চাইলেই ম্যাগনেসিয়ামকে প্রতিস্থাপিত করে কপার সালফেট তৈরি করতে পারে। এই কথাটা এটাই বোঝায়। আর আয়রনের সে ক্ষমতা নাই ম্যাগনেসিয়ামকে প্রতিস্থাপিত করার, এজন্য সে করতে পারে নাই। তাহলে প্রত্যেকের জারণ বিভবটা কিন্তু সেম না, এই কথাটা বলছি না? তাহলে একটা কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি হবে না এটা নির্ভর করবে তুমি সেটআপটা রাইট অর নট। তুমি উল্টাপাল্টা সেটআপ দিলে হবে না, সক্রিয়তার বিচারে সেটআপ দিতে হবে। চলো আমরা এখন এই জাতীয় অঙ্ক করি। তোমাদের এখন আমি স্ক্রিন শেয়ার করব, তোমরা কিছুক্ষণের মধ্যে দেখবে একটা স্ক্রিন সামনে চলে আসতেছে। ওকে, প্রমাণ কোষ বিভব গণনা। প্রমাণ কোষ বিভব গণনা। আচ্ছা দেখো, তোমাকে প্রশ্ন এই পর্যন্ত দিয়ে দিছে, এই পর্যন্ত প্রশ্ন। ওকে, এখন তোমাকে যে জিনিসটা করবে, মাঝে মাঝে তোমাকে কোষের সাংকেতিক চিহ্ন একে না দিয়ে শুধু বিক্রিয়াও দিতে পারে। তোমাকে দিছে জিঙ্ক প্লাস কপার সালফেট ইজ ইকুয়াল টু জিঙ্ক সালফেট প্লাস কপার। এখান থেকে কি বোঝা যায় এই বিক্রিয়াটা দেখে? যে বলছে একটা তড়িৎ রাসায়নিক কোষের এই হচ্ছে বিক্রিয়া, কোষ বিক্রিয়াটা দেখতে এমন। বোঝা গেল জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, তার মানে জিঙ্কের জারণ এটা অ্যানোডে যাবে। আর কপার 2+ থেকে কপার হয়েছে, সুতরাং কপার প্লাসের বিজারণ এটা ক্যাথোডে যাবে। তাহলে তুমি এখান থেকে কোষটা আঁকতে পারো এইভাবে, জিঙ্ক অবলিক জিঙ্ক 2+, মাঝখানে দাগ কপার 2+ অবলিক কপার। ঠিক আছে, এই হচ্ছে এই তড়িৎ রাসায়নিক কোষটা সাংকেতিক চিহ্ন। ঠিক আছে না? ওকে, এটার জন্য তুমি 1 মার্ক পাবা। একটা বিক্রিয়া দিয়ে যদি বলে কোষটা, কোষের অঙ্ক যদি দেয়, সাংকেতিক চিহ্নটা আঁকার জন্য 1 মার্ক তুমি পাবা। তবে অবশ্যই ভৌত অবস্থাগুলা লিখতে ভুলবা না, ভৌত অবস্থাগুলা লিখে দিবা, সলিড আর অ্যাকুয়াস বলে দিবা। তারা বলতেছে জিঙ্ক এবং কপারের প্রমাণ জারণ বিভব, শব্দটা বুঝতে হবে। জিঙ্কের প্রমাণ জারণ বিভব মানে প্রমাণ, ই মানে বিভব, নট মানে প্রমাণ, জারণ মানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, আবার ই মানে বিভব, কপার থেকে কপার 2+ হয়েছে। ওরা বলে দিছে যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর জারণ মানে জারণ বিভবের মান হচ্ছে 0.76 ভোল্ট, কপার থেকে কপার 2+ এর মান হচ্ছে -0.34 ভোল্ট। এটা জিঙ্কের জারণ বিভব, এটা কপারের বিজারণ বিভব। কিন্তু সরি, এটা কপারের জারণ বিভব। দুইজনের কি জারণ হয়েছে এমন কি সম্ভব? না, একজনের জারণ আর একজনের বিজারণ। তোমাকে বলছে ভাই প্রমাণ কোষ বিভবটা কত, তো তুমি বলবা আমরা জানি প্রমাণ কোষ বিভব ই নট সেল ইকুয়াল টু, একটাই সূত্র, এই সূত্রটাকে 4 ভাবে লেখা যায়। আমি 4 ভাবে লিখবো না, বইতে কিভাবে লেখছে আমার জানারও দরকার নাই, একভাবে এটা লিখবো অলওয়েজ, ই নট অক্স প্লাস ই নট রেড, এটাই সবচেয়ে সহজ ভার্সন। আচ্ছা, তোমার হিসাব মতে মানে তোমার যে তড়িৎ রাসায়নিক কোষটা, ওইটাতে জারণ কার হইছে ভাই? জিঙ্কের। তাহলে তুমি লেখো ই নট জিঙ্ক প্লাস জিঙ্ক, জিঙ্ক থেকে জিঙ্ক 2+। তোমার তড়িৎ রাসায়নিক কোষটায় বিজারণ কার হইছে? কপারের। তাহলে লেখো ই নট কপার 2+ থেকে কপার। আচ্ছা, লাস্ট কথা, কপারের হইছে বিজারণ, তারা দিছে জারণ, তাহলে মানটা কি করে নিতে হবে? বসানোর সময় মানটা উল্টা করে নিতে হবে, বাস অঙ্ক শেষ। এটা এমসিকিউর জন্য আসে। এখন প্রশ্ন যদি অত্যাধিক সহজ করতে চায় টিচাররা, তখন এটা 3 মার্কের জন্য দিয়া দেয়, যে প্রমাণ কোষ বিভব গণনা করো। অত্যন্ত অত্যন্ত সহজ প্রশ্ন হয়ে যায়, যোগ বিয়োগ। তাহলে এটার মান 0.76 ভোল্ট, আর এইটার মান কত? এটার মান কপার থেকে কপার 2+ যদি -0.34 হয়, কপার 2+ থেকে কপার কি হবে? +0.34, অর্থাৎ আনসার হচ্ছে +1.1 ভোল্ট। এটা আবার এমসিকিউর জন্য ডিরেক্টলি মুখস্থ রাখো যে
ড্যানিয়েল সেলের বিভব কত? ড্যানিয়েল সেলের বিভব কত? 1.1 ভোল্ট। ড্যানিয়েল সেলের বিভব কত? 1.1 ভোল্ট। ঠিক আছে, এটা কিন্তু ডিরেক্ট মুখস্থই রেখে দিও কষ্ট করে, কারণ এটা পরীক্ষায় এমনি চলে আসে। একটা ড্যানিয়েল সেলের বিভব কত ভোল্টেজ দেয়, প্রমাণ বিভবটা কত আর কি। তাহলে প্রশ্নে যদি দেখি হইছে মানে দেওয়া আছে জারণ, কিন্তু আমার হইছে বিজারণ, আমি উল্টায় নিতে হবে। একই অঙ্ক আমি যদি তোমার উল্টা প্রশ্ন করতাম, দেওয়া আছে জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব, জিঙ্ক এবং কপারের প্রমাণ বিজারণ বিভব যথাক্রমে, আমাকে যদি বলতে এমনে দেওয়া আছে, তো এটার মান দিতে মনে করো 0.76 আর এটার মান +0.34, তখন আমি অঙ্কটা কেমনে করতাম? সেম অঙ্ক, সেম অঙ্ক আমি দেখতেছি রাসায়নিক বিক্রিয়া দিয়ে দিছে জিঙ্কের হয়েছে জারণ, তারা আবার মান দিয়ে রাখছে বিজারণ একটা, জাস্ট এটাকে উল্টায়া 0.76 দিয়ে আমি অঙ্ক করে ফেলতাম, বা +0.76 দিয়ে অঙ্ক করে ফেলতাম। এটা হচ্ছে সবচেয়ে সহজ অঙ্কগুলা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এ জাতীয় অঙ্ক এমনিও দেয়। x থেকে x2 প্লাস সমান 0.21 ভোল্ট, y থেকে y2 প্লাস 0 থেকে 0.70 ভোল্ট, x এবং y দ্বারা গঠিত কোষের, x এবং y দ্বারা গঠিত কোষের প্রমাণ বিভব কত? এখন তুমি বলতে ভাই এক্স ওয়াই কোনোটাই তো চিনি না, চিনা লাগবে না। যার জারণ বিভব বেশি অলওয়েজ সে অ্যানোড, এ কথাটা মাথায় রাখো, আর কিছু লাগবে না। যার জারণ বিভব বেশি অলওয়েজ সে অ্যানোড। আরেকটা কথা, বেশি কমের ক্ষেত্রে প্লাস বা মাইনাস চিহ্নর দিকে তাকাবো না, নো। কি তাকাবো তাহলে? ডিজিটটার দিকে তাকাবো। বেশি কমের ক্ষেত্রে প্লাস বা মাইনাসে তাকাবো না, ডিজিটে তাকাবো। ডিজিটটা, প্লাস বা মাইনাস একটা সাংকেতিক ভাষা মাত্র, আর কিছু না। ঠিক আছে, ডিজিটটা দেখবো, -0.73 -0.24, উইল জাস্ট ইউজ দ্য ডিজিট, 0.73 ইজ গ্রেটার দেন 0.24। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখো, তাহলে আর দেখবা কোনো এমসিকিউ ভুল হবে না। এটা গেল আমাদের টাইপ 1। কারো যদি সমস্যা থাকে আমাকে বলবো, আমি রিপিট করবো ভাইয়া, চিন্তা করো না। আচ্ছা, টাইপ 2। টাইপ 2 তে যাওয়ার আগে একটা কথা বলে ফেলি, তুমি তোমার ড্যানিয়েল সেলের ই নট সেলের মানটা কি পাইছিলা? +1.1 ভোল্ট পাইছো না? 1.1 ভোল্ট। এই মানটা কি শূন্য থেকে বড় না? জিরো থেকে বড়। তো জিরো থেকে বড় মান আসা মানে এই কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ঘটছে। কারণ তুমি যদি উল্টাপাল্টা কাজ করতে, এটা কি হইতো? তুমি যদি বলতে যে ভাই আমি তো একটা উল্টা কাজ করে ফেলছি, আমি কপারকে জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে ডুবাইছি আর জিঙ্কের টুকরাটারে কপার সালফেট দ্রবণের মধ্যে ডুবাইছি, এখন এমনি যদি তুমি উল্টাপাল্টা করে রাখো, এই কোষ বিক্রিয়াটা কি অটোমেটেড নাকি নন অটোমেটেড? অটোমেটেড না, স্পন্টেনিয়াস না, নন স্পন্টেনিয়াস। তার মানে ই নট সেলের মান আসলে একটা স্টুডেন্টকে বলে দিবে যে তোমার সেটআপ কি কারেক্ট নাকি কারেক্ট না। ই নট সেলের মান <0 মানে স্বতঃস্ফূর্ত ভাবে বিক্রিয়া হবে না। ই নট সেলের মান <0 মানে এই বিক্রিয়া দেওয়া মাত্রই নিজে নিজেই আয়নিত হয়ে বিক্রিয়া হয়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে, ই নট সেলের মান <0 স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, ই নট সেলের মান <0 স্বতঃস্ফূর্ত বিক্রিয়া না। ইকুয়াল জিরো মানে তুমি একটা কাজ করলা, জিঙ্ককে জিঙ্ক সালফেট পাত্রে ডুবাইলা, এটার এই তার দিয়ে সংযুক্ত করে আবার আরেকটা জিঙ্কের সাথে লাগায় আবার জিঙ্ক সালফেট দ্রবণে ডুবাইলা, কি বুঝলা? এটা জারিত হয়ে গেল, এটা বিজারিত হইতে চাইলো, আলটিমেটলি কিছুই হলো না। ই নট সেলের মান হচ্ছে 0। এটাকে বলে ডেড সেল, মৃত সেল। ই নট সেলের মান 0 মানে ডেড সেল, এটা হচ্ছে নট ইউজেবল সেল, কোনো কাজের না এটা। ওকে, চলো এবার টাইপ 2।
এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পাত্রে সংরক্ষণ করা সংক্রান্ত অঙ্ক। পাত্রে সংরক্ষণ করা সংক্রান্ত, অর্থাৎ পাত্রে সংরক্ষণ করা যাবে কি। আচ্ছা, এটা হচ্ছে ওই একটা প্রশ্ন করছে তোমাদেরকে যে একটা পাত্র আছে, পাত্রটা টিনের, পাত্রটা কিসের? টিন। টিনের পাত্রে ম্যাঙ্গানিজ সালফেট দ্রবণ রাখতে পারবো কি? দ্রবণ রাখা যাবে কি? আচ্ছা, দ্রবণ রাখা যাবে কি মানে কি? যদি ম্যাঙ্গানিজ ওই টিনের পাত্রটা যদি ম্যাঙ্গানিজ সালফেটকে প্রতিস্থাপন করে ফেলে, অর্থাৎ বিক্রিয়া করে ফেলে, তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়ে গেলে পাত্রটা গইলা যাবে না। টিনের পাত্র, টিনের কোটা, মানে তুমি একটা মনে করো, সাপোজ তুমি একটা মানে ইয়ার মধ্যে একটা ধাতব কোটার মধ্যে সালফিউরিক অ্যাসিড রাখছো সংরক্ষণ, কিছুক্ষণ পর আইসা দেখলা হাইড্রোজেন গ্যাসের বুদবুদ উঠতেছে। এর মানে কি দাঁড়ায়? তুমি এতই বোকার মতো কাজ করছো, ধাতু অ্যাসিডের সাথে রিয়াকশন করে ফেলছে। একই কথা, টিনের সাথে ম্যাগনেসিয়াম সালফেট রিয়াকশন করবে কিনা এটা কিন্তু তার জারণ বিজারণ বিভব দিয়ে বা কোষের বিভব দিয়েও কিন্তু বোঝা যাইতে পারে। তো তোমাকে বলে দিছে যে টিনের পাত্রে ম্যাঙ্গানিজ সালফেট দ্রবণ রাখা যাবে নাকি যাবে না। তারা মান দিয়ে দিছে, দেখো তারা বলছে ই নট ম্যাঙ্গানিজ থেকে ম্যাঙ্গানিজ 2+ সমান 1.1 ভোল্ট। ই নট টিন থেকে টিন 2+ সমান 0.137 ভোল্ট। ওকে, আচ্ছা, এখন এই অঙ্কগুলা শুরু করার একটা ট্রিক্স আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে তুমি অলওয়েজ কোটাটা যেটা আছে এটাকে অ্যানোড ধরে কাজ করবা। অলওয়েজ কোটা যেটা আছে পাত্রটাকে অলওয়েজ অ্যানোড ধরে কাজ করবা, মনে থাকবে? অলওয়েজ পাত্রকে অ্যানোড ধরে অঙ্ক শুরু করবা বা এক্সপ্লেনেশনটা শুরু করবা। পাত্রকে অ্যানোড ধরে শুরু করবা মানে হচ্ছে তুমি প্রথমে ডিক্লেয়ার করেই ফেলবা যে ধরা যাক যদি টিনের কোটা বিক্রিয়া করে তাহলে কি ঘটে, এটা দিয়ে তুমি শুরু করবে অঙ্কটা। যে কোনো একটাকে ধরেই তুমি করবা, লাস্টে কনক্লুশনটা এনে দিবা যে আচ্ছা ঠিক আছে এটা হবে বা হবে না। ওকে, কিভাবে আমি অঙ্কটা দেখাই, তুমি বুঝে ফেলবা, ঠিক আছে? আমি কি বলতে যাচ্ছি বুঝে ফেলবা। আমি বলবো যে টিন যদি ম্যাঙ্গানিজ সালফেটের সাথে রিয়াকশনটা করে ফেলে তাহলে টিন সালফেট আর ম্যাঙ্গানিজ তৈরি হবে। আমরা যদি এটা জারণ অবস্থাটা দেখাই, টিনের জারণ অবস্থা 0, ম্যাঙ্গানিজ 2+, টিন এখানে 2+, ম্যাঙ্গানিজ 0, তাহলে 0 থেকে 2+, 2+ থেকে 0 হইতেছে। তাহলে জারণ কার হইতেছে? টিনের। আমরা যদি বলি ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট অক্স প্লাস ই নট রেড। এখন ই নট অক্স মানে কি? ই নট অক্স মানে অক্সের জায়গায় তুমি লিখবা ই নট এসএন থেকে SN2+ হইতেছে, আর ই নট রেড মানে ই নট Mn2+ থেকে Mn হইতেছে। এটা হচ্ছে তোমার কোষের সেটআপ। তোমাকে প্রশ্নে মান দেওয়া আছে ই নট SN থেকে SN2+ 0.137 ভোল্ট। তোমাকে প্রশ্নে মান দেওয়া আছে ই নট Mn থেকে Mn2+ ইজ ইকুয়াল টু 1.18 ভোল্ট। বাট তুমি কি ধরে নিচ্ছ? তুমি বলে দিতেছো যে ম্যাঙ্গানিজের তো বিজারণ, যেহেতু পাত্রটা অ্যানোড তাহলে ম্যাঙ্গানিজ 2+ এর বিজারণ ঘটতেছে, কিন্তু ম্যাঙ্গানিজের দেওয়া আছে কি জারণ, তাহলে চিহ্ন বিপরীত করে নিতে হবে, -1.18 ভোল্ট। চিহ্ন কি করে নিলাম? বিপরীত করে নিলাম। আনসারটা পাইলাম কত? দেখো আনসারটা পাইলাম -1.043 ভোল্ট। অর্থাৎ তুমি বললা, আমরা বুঝতে পারলাম এই বিক্রিয়ার ই নট সেলের মান <0, মানে এই কোষটার সেটআপে ভুল আছে, অর্থাৎ এই বিক্রিয়া কখনো স্বতঃস্ফূর্ত হবে না। সুতরাং এটা আমাদের জন্যই ভালো, আমরা পাত্রে টিনের কোটার মধ্যে ম্যাঙ্গানিজ সালফেটের দ্রবণ রেখে দিতে পারবো, কারণ ম্যাঙ্গানিজ সালফেট টিনের সাথে ম্যাঙ্গানিজ সালফেটের রিয়াকশন হয় না। টিনের সাথে এই আদর্শ তাপমাত্রায় ম্যাঙ্গানিজ সালফেটের রিয়াকশন হয় না। ই নট সেলের মান <0 মানে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয়, সুতরাং পাত্রে সংরক্ষণ করা যাবে। স্বতঃস্ফূর্ত নয়, সুতরাং পাত্রে সংরক্ষণ করা যাবে। সংরক্ষণ করা যাবে, ঠিক আছে? স্বতঃস্ফূর্ত নয়, সুতরাং পাত্রে সংরক্ষণ করা যাবে।
ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, যদি তোমার ই নট সেলের মান গ্রেটার দেন 0 চলে আসতো, তুমি কি বলতা? এই বিক্রিয়াটি হয়ে যাবে, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয়, পাত্রে সংরক্ষণ করা যাবে না। আমি জানি তোমাদের মধ্যে অনেক ছাত্র এখন আমাকে বলবে, ভাই আমি তো প্রথমেই মানটা দেখে বলে দিতে পারছিলাম, টিনের মান 0.137, ম্যাঙ্গানিজের মান 1.18। প্রথমেই তো বলে দিতে পারছিলাম যে টিনের মানটা ম্যাঙ্গানিজের মানের থেকে কম, এটাই তো কথা। তুমি তো প্রথমেই বলে দিতে পারতা, কিন্তু না, এটাকে অঙ্ক করে দেখাইতে হবে, নাহলে মার্ক দিবে না। তুমি যদি বলো যে সিরিজ থেকেই বোঝা যায়, না হবে না, তোমাকে স্যারকে দেখাই দিতে হবে যে স্যার আমি ক্যালকুলেশন করে দেখাই দিলাম এই রিয়াকশনটা স্বতঃস্ফূর্ত রিয়াকশন না, এটা স্যারকে দেখাই দিতে হবে। কথা বুঝতে পারছো? এ জাতীয় ঠিক আরেকটা অঙ্ক, হুবহু সেম অঙ্ক আমি দিয়ে রাখছি তোমাদের প্র্যাকটিসের জন্য। অনেকবার আসছে ভাইয়া বোর্ড কোশ্চেনে যে তামার পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ রাখতে পারবো নাকি পারবা না। আচ্ছা, কেমনে মার্ক পাবা বলো দেখি? প্রথম কাজ বিক্রিয়া লেখা, বিক্রিয়াটা লেখার জন্য 1 মার্ক, সূত্রটা লেখার জন্য 1 মার্ক, লাস্টের ফিনিশিংটা লেখার জন্য 1 মার্ক। কয় মার্ক পাইলা? 3 মার্ক পাইলা টোটাল। ঠিক আছে? তাহলে একটা নির্দিষ্ট ধাতব বস্তু বা ধাতব বস্তুর একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ তার মধ্যে রাখা যাবে কিনা, বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের সাথে সে বিক্রিয়া করবে নাকি করবে না, সেটা বাই ডিফল্ট তার প্রমাণ বিভবের মান থেকে তুমি ঘরে বসেই খাতা কলমে জানতে পারবা। তুমি খাতা কলমে জানতে পারবা, এটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষের প্রয়োগ। ঠিক আছে? কারো প্রশ্ন আছে কিনা এখান থেকে? আমি তোমার কোশ্চেনটা শুনলাম না ভাইয়া। সেটা হচ্ছে ওই মাইনাস কোন বিক্রিয়ায় প্লাস মাইনাস বিবেচনা করি নাই, আমি ঠিক বুঝলাম না। প্লাস মাইনাস বিবেচনা তো আমি সব জায়গাতেই করছি, অর্থাৎ আমি আজকে 2টা অঙ্ক করছি। ই নট সেল ইকুয়াল টু ই নট অক্স প্লাস ই নট রেড। ঠিক আছে? এখন যদি কারো হয় জারণ, কিন্তু দিয়ে রাখছে তার বিজারণ বিভব, একটা একই ধাতুর তো 2টা স্টেটই থাকতে পারে। কপার 2+, তো কপারে হইলো এটা একটা তার স্টেট বিজারণ। কেন সোডিয়াম কি সারা জীবন জারণ হয়? সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম হয় না? হয়তো। ঠিক আছে? যার জারণ বিভবের মান বেশি, হ্যাঁ, তাকে আমরা কি করতে বলছি সব সময়? যে যার জারণ বিভবের মান বেশি তাকেই আমরা সিরিজে অলওয়েজ অ্যানোড হিসেবে কাজ করতে পারবো, তাই না? তো কিন্তু পাত্রের অঙ্কের ক্ষেত্রে আমি বলছি যে পাত্র যে অলওয়েজ সে তাকেই অ্যানোড ধরে কাজ করব, অলওয়েজ সে অ্যানোড। যে হচ্ছে পাত্র অলওয়েজ সে হচ্ছে আমার অ্যানোড। এর কারণ হচ্ছে তুমি তো সলিড ধাতু থেকেই তো জারণটা শুরু হবে। কি বলছিলাম? তড়িৎ রাসায়নিক কোষের হিরোটাকে স্টার্টিং থেকে হয়, অ্যানোড ক্ষয় হবে বা অ্যানোড ইলেকট্রন ত্যাগ করবে, এখান থেকে তো শুরু। ম্যাঙ্গানিজ সালফেট তো আর ইলেকট্রন ত্যাগ করার মতো কিছু না। তোমাকে যে ড্যানিয়েল সেল দেখাইছিলাম ওইটা 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, আর এখন আমি যে পাত্র দিয়ে একটা কোষ সাজাইছি ওইটা 1 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, যার কারণে পাত্রের অঙ্কে অলওয়েজ পাত্রই অ্যানোড। তোমার তো কোনো কিছু ভুল হয় নাই। আচ্ছা, কোনো কথাটা তো কন্ট্রাডিক্টরি না, এত পেঁচাচ্ছ কেন তোমরা? আমি ঠিক বুঝলাম না। তুমি যদি এটা বলেও থাকো যে ভাই এটার মান তো কম ছিল, আপনি অ্যানোড কেন ধরলেন, ধরার পরে আমি কি ভুল পাইছি না লাস্টে? অর্থাৎ ই নট সেলের মান কি লেস দেন 0 আসছে না? আমি কি বলে দিতে পারছি না যে আসলেই তো মান কম মানে ওইটা কোষ হচ্ছে না? আমি তো লাস্টের কনক্লুশন টানতেছি যে এইটার, আমি তোমার এটাই তো বললাম, প্রথমেই তো তুমি বলে দিতে পারতা যে এটা তো এসএন এর মান ম্যাঙ্গানিজের থেকে কম, সুতরাং এসএন তো বিক্রিয়া করবে না, ফার্স্টেই তো তুমি বলে দিতে পারতা। কিন্তু এই কথাটাই তুমি অঙ্ক করে মানে উল্টাটা ধরছো। তুমি তুমি ধরেই নিছো তোমার টিন হচ্ছে অ্যানোড, কারণ তড়িৎ রাসায়নিক কোষে আমার ধাতুটাকে অ্যানোড ধরে স্টার্ট করতে হবে 1 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষে। তুমি লাস্টে বইলা দিলা অঙ্ক করে যে ই নট সেলের মান লেস দেন 0, মানে হচ্ছে এটা একটা স্বতঃস্ফূর্ত প্রসেস না। উল্টাটা হলে হইতো, যদি উল্টাটা হইতো পাত্র ম্যাঙ্গানিজের আর এইটা SnSO4 এর, তোমরাই বলো এইটা যদি হইতো তুমি ভ্যালুটা কি প্লাস পাইতা না মাইনাস পাইতা?
এই কোষটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষটার তুমি ভ্যালু কি পাইতা? উল্টা করে দিলাম, প্লাস পাইতা না? তার মানে দিস ওয়ান ইজ কারেক্ট। ম্যাঙ্গানিজকে ম্যাঙ্গানিজের পাত্রে টিন সালফেট ঢুকাইলে এটা একটা তড়িৎ রাসায়নিক কোষ। টিনের পাত্রে ম্যাঙ্গানিজ সালফেট ঢুকাইলে নো টেনশন, এটা তড়িৎ রাসায়নিক স্বতঃস্ফূর্ত কোষ না, উল্টা হয়েছে। দ্যাট ইজ ইউজেবল। যেটা তড়িৎ রাসায়নিক কোষ ওটা দৈনন্দিন ইউজ করতে পারবা না তো তুমি। যেটা তড়িৎ রাসায়নিক কোষ না ওটা তুমি দৈনন্দিন ইউজ করতে পারবা, মানে তুমি পাত্রে সংরক্ষণ জাতীয় হিসেবে করতে পারবা। এখন তুমি একটা ম্যাঙ্গানিজের পাত্রে টিন সালফেট রাখলা, বিক্রিয়া যে একদিনে হয়ে যাবে তা তো না, 3 দিন পরে এসে দেখলা পুরো সবকিছু গলে গেছে, লাভ হবে? তার মানে তুমি এমন একটা সিস্টেম চালু করছো যেটা একটা তড়িৎ রাসায়নিক কোষ। আমি তোমার একটা উদাহরণ দিই, বাজারের মধ্যে বিভিন্ন রেস্টুরেন্টে খাইতে গেলে দেখবা অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার দিয়ে খাবারটা ঢেকে দেয়, সার্ভ করার সময় ঢেকে দেয় গরম থাকার জন্য। আমি ইউনিভার্সিটিতে এবার আমার একটা ল্যাবে আমি নিকেল ক্লোরাইড আছে না, নিকেল ক্লোরাইড লবণটা আমি মাপা লাগবে আর কি। তো আমরা মাপার জন্য কি করি, এই মনে করো হচ্ছে আমার মাপন যন্ত্র, এখানের মধ্যে একটা গোল বাটখারা রাখা আছে তাই না? তো আমি কি করব, আমি তো এইটার মধ্যে এখানের মধ্যে আমার রাখতে হবে না কিছু একটা। তো আমি আমাদের হচ্ছে একটা বড় কঠিন পলিমার, খুব প্লাস্টিক পলিমারের একটা পাত্র আছে, যে পাত্রের মধ্যে আমরা বিভিন্ন লবণ পরিমাপ করি। তো আমার 2.7 গ্রাম পরিমাণ নিকেল ক্লোরাইড দরকার ছিল। হঠাৎ করে ল্যাবে রাত হয়ে গেছে, আমি কি করলাম, ওই পাত্রটা খুঁজে পাইতেছি না, কোথায় যেন রাখছি খুঁজে পাইতেছি না। আমি ভাবলাম ঠিক আছে অ্যালুমিনিয়াম ফয়েল আছে, অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে নিয়ে একটু মাই পানি, একটা লবণ অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে নিতে পারি না চাইলে। আমি অ্যালুমিনিয়াম ফয়েল, এই হচ্ছে আমার অ্যালুমিনিয়াম ফয়েল, এটার কাইটা এক টুকরা কাইটা নিলাম, নিয়ে এটার উপরে নিকেল ক্লোরাইড রাখলাম, রেখে আমি একটু জাস্ট ওয়াশরুমে গেছি, যে আইসা মাপতেছি, খোলা বাতাসে রাখছি জাস্ট। আইসা দেখি পুরো অ্যালুমিনিয়াম ফয়েল পুড়ে গিয়ে একদম সাদা সাদা লবণের আস্তরণ পড়ে আছে। কি হয়েছে জানো, অ্যালুমিনিয়াম নিকেল ক্লোরাইডের সাথে রিয়াকশন করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর নিকেল ধাতু আলাদা করে ফেলছে। এর মানে কি দাঁড়ায়, এটা একটা স্বতঃস্ফূর্ত কোষ। সবসময় বললো ভাই আপনি তো কোনো দ্রবণ নেন নাই, কেমনে হলো এটা? ওই যে নিকেল ক্লোরাইড বাতাসের জলীয় বাষ্প আছে না, এগুলা সহই নিকেল প্লাস আর সিএল মাইনাস হয়ে গেছে। আমি মনে হয় 10 মিনিটের জন্য গেছিলাম, ওয়াশরুমে গেছি আর আসছি, আইসা দেখা ল্যাবরেটরির এক কোনায় আগুনের মতো ধরে আছে। ঠিক আছে, এইটা হচ্ছে মানে যদি কোনো কোষ পারফেক্ট হয় অটোমেটিকই সেটা তোমার ব্যালেন্সড হয়ে যাবে। তো পাত্রে সংরক্ষণের অঙ্কের এটাই ট্রিক্স, অলওয়েজ পাত্রকে অ্যানোড ধরে কাজ করে ফেলবা, কারণ পাত্রটাই অ্যানোড। তুমি ধরে নিবা যে যদি পাত্রটা আসলেই বিক্রিয়া করতো তাহলে বিক্রিয়াটা এমন হতো, তুমি বলে দিলা লাস্টে যে দা সরি স্যার ইনট সেলের মান তো <0 আসলে হবে না। আর যদি ইনট সেলের মান <0 হয় বলবো হ্যাঁ এই পাত্রটা আসলেই বিক্রিয়া করে ফেলবে, প্রমাণ করে দিলাম। আমি তোমাকে প্রমাণ চাইছি, একটা গাণিতিক প্রমাণ। ক্লিয়ার এবার কনসেপ্টটা? ঠিক আছে, কোনো ঝামেলা নেই তো এবার আর কারো? ওকে, তাহলে কি শিখলাম, তড়িৎ রাসায়নিক কোষ কি, তড়িৎ রাসায়নিক কোষ কিভাবে লবণ সেতু লাগে, কি কি বস্তু লাগে, তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোডে কি কোন চার্জ হয়, ক্যাথোডে কোন চার্জ হয়, তড়িৎ বিশ্লেষক কোষের সাথে এটার পার্থক্য কি, তড়িৎ রাসায়নিক কোষ কত প্রকার, কত ভাবে সাজানো যেতে পারে, প্রমাণ হাইড্রোজেনের কাজটা কি, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব কাকে বলে, নরমাল একটা প্রমাণ তড়িৎ কোষের বিভব কেমনে মাপি, ইনট অক্স প্লাস ইনট রেড, পাত্রে সংরক্ষণ কি রাখা যাবে, কেমন <0 হলে বলবো